আজকের গল্প মায়ের অনুভূতি। ঘুম ভাঙতেই বিছানা ছেড়ে ছুটে গেলাম দরজা খুলতে। খুলে দেখি মা আজও আসেনি। আমি তুয়া, মায়ের আদরের একমাত্র মেয়ে। আমার বয়স এখন 25 বছর। আমি যখন ছোট্ট ছিলাম, এই মোটামুটি 5 বছর বয়স, তখন মা আমাকে বাড়িতে রেখে ভোরবেলায় চলে যেত লোকের বাড়ির কাজ করতে। আর পাশের বাড়ির বিনা কাকিমাকে বলে যেত যাতে আমার দিকে একটু লক্ষ্য রাখে, যাতে আমি বাড়ির বাইরে না যাই। বন্ধুরা, এর পরের কাহিনী শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিনা কাকিমা আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসত। তার একটি ছেলে ছিল, কিন্তু মাত্র 2 বছর বয়সেই এক কঠিন রোগে আক্রান্ত হয়ে সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আমার তখন জন্মই হয়নি, তাই বিনা কাকিমা সন্তান হারিয়ে আমাকেই নিজের মেয়ের মতোই স্নেহ করত। সেদিন মা একটু তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল একটা ফোন কল আসাতে। মা কাকিমাকে কোনো মতে আসলাম বলে, বিনাদি কাজে যাচ্ছি, তুমি তুয়াকে দেখো। সেই যে মা গেল, আর বাড়ি ফিরল না। বিকাল গড়িয়ে সন্ধে হলো, তবুও মায়ের আসার শব্দ আমি পেলাম না। ছোট থেকেই বরাবরই আমার স্বভাব ছিল, মা আসলেই মায়ের পায়ের শব্দ শুনেই আমি ছুটতে গিয়ে দরজা খুলতাম। কিন্তু সেদিন অনেক রাত হয়ে গেল, তারপরেও মা এলো না। কাকিমা খবর নেবার চেষ্টা করলো মা কাজ সেরে বেরিয়েছে কিনা, কিন্তু ওদের বাড়ি থেকে জানিয়ে দিল মা নাকি সেদিন ওদের বাড়িতে কাজই করতে যায়নি। কিন্তু ওরা যে সকাল সকাল মাকে ফোন করে ডেকেছিল, তাহলে মা ওদের বাড়ি না গিয়ে কোথায় গেল? আমার বাবার পক্ষে সম্ভব ছিল না মাকে খুঁজতে যাবার, কারণ আমার জন্মের পরেই বাবার বাঁ দিকটা কাজ করা বন্ধ করে দেয়। সেই সময় চিকিৎসা করালে হয়তো বাবা কিছুটা সুস্থ হতে পারত, কিন্তু অভাবের সংসারে সেটা আর হয়ে ওঠেনি, তাই বাবা বিছানায় শুয়ে থাকে। আমি তখন অনেক ছোট, তাই মায়ের জন্য কান্নাকাটি করতে শুরু করলাম। তখন বিনা কাকিমা আমাকে আগলে রেখেছিল, সে যেন আমার নতুন করে মা হয়ে ওঠে। যতই দিন যায় না কেন, মায়ের সেই বাড়ি ফেরার শব্দে ছুটে গিয়ে দরজা খোলার শব্দটা আমার কানে আসতেই থাকতো। পাড়ার লোকেরা অনেকেই নানান কথা শোনাতো যে আমার মা নাকি পরপুরুষের হাত ধরে চলে গেছে। থানাতে মিসিং ডায়েরিও করা হয়েছিল, তবে কোনো ফল হয়নি। ওরা কেউ আমার মাকে আমার কাছে খুঁজে এনে দিতে পারেনি। এরপর শুরু হলো আমার স্কুল জীবনের গণ্ডি। সেখান থেকে আমার মনে এক অদ্ভুত জেদ তৈরি হয়ে যায়। স্কুলের টিচাররা যখন আমাকে জিজ্ঞাসা করতো, তুমি বড় হয়ে কি হতে চাও, আমি একবারই বলে দিতাম, আমি আমার মাকে খুঁজে বের করতে চাই। পড়াশোনা করে বড় হয়ে মাকে খুঁজে বের করাটাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য। বিনা কাকিমা আমার সব দায়িত্ব নিল। আমি একটু বড় হলে পাড়াতে ছোট বাচ্চাদের পড়িয়ে আমার বাবার ওষুধ আর টুকটাক সংসার খরচ চালাতাম। এইভাবেই চলতে লাগলো জীবন। তবে ছোট থেকে মনের জেদটা বরাবরই ছিল বলেই আজ আমি পুলিশ হতে পেরেছি। এবার শুরু হলো আমার মাকে খুঁজে বের করার পালা। আমার সেই ছোট্ট ঘরটি আজও অনেক যত্নে রেখেছি, কারণ সেখানে আমার মায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই ঘরের প্রতিটা জিনিসেই যেন আমি মায়ের গন্ধ পাই। বিনা কাকিমা আর কাকুকেও আমার কাছেই আমার ফ্ল্যাটে এনে রেখেছি। বিনা কাকিমাকে সঙ্গে নিয়ে আমি চললাম আমার মাকে খোঁজার উদ্দেশ্যে। ঘরে ঢুকতেই মায়ের কথা মনে হতে লাগলো। কিছুক্ষণ ঘরের মধ্যে চুপ করে বসে রইলাম। তারপর বিনা কাকিমাকে জিজ্ঞাসা করলাম, সেদিন ঠিক কটার সময় মা বেরিয়েছিল। সেদিন মা যে সময় বাড়ি থেকে বেরিয়েছিল, কোনো দিন নাকি আগে বেরায়নি। বিনা কাকিমার কাছ থেকে মা যে বাড়িতে কাজ করত সেই বাড়ির ঠিকানা নিয়ে নিলাম, হয়তো সেখান থেকে কিছু খবর পাওয়া যাবে। তবে কাকিমা বলল ওরা নাকি কোনো কিছুই বলেনি, কিন্তু মা ওদের বাড়ির উদ্দেশ্যেই বেরিয়েছিল। তাই আমি ঠিক করলাম ওই বাড়িতে আমি নিজের পরিচয় গোপন রাখব।
মায়ের মতো আমি সেখানে গেলাম কাজের মেয়ে হিসেবে। সেখানে কিছুদিন কাজ করার পরে ধীরে ধীরে বাড়ির সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক গড়ে তুললাম। ওই বাড়ির বহু পুরনো কাজের মানুষ বিশু কাকা, তার মুখ থেকেও এই বাড়ির খুঁটিনাটি জানতে শুরু করলাম। তার মুখ থেকেই জানতে পারলাম মায়ের কথা। মা নাকি এই বাড়ির ছেলেকে খুব ভালোবাসতো। মায়ের হাতে ছাড়া নাকি সে কোনোদিনও খাবার খেতে চাইতো না। কিন্তু এক দুর্ঘটনায় সব কিছু যেন তছনছ হয়ে গেল। কি দুর্ঘটনা আমাকে বলো বিশু কাকা, সে এখন কোথায়, আর এই বাড়ির ছেলেই বা কোথায়? বিশু কাকা একটু থতমত খেয়ে বললেন, সে মারা গেছে। কি করে মারা গেল? সে এক দুর্ঘটনা মা, তুমি এসব শুনে কি করবে বলো? বহু বছর হয়ে গেছে, সেসব কথা না তোলাই ভালো। যাও গিয়ে শুয়ে পড়ো। আমি বুঝতে পারলাম এত সহজে বিশু কাকা মুখ খুলবে না, তাই অন্য এক ফোন দিয়ে আটলাম। বিশু কাকার খাবার সঙ্গে এমন কিছু মেশালাম যাতে তার মুখ দিয়ে সব কথা বের করতে পারি। পরদিন রাতে এই কাজটাই করে ফেললাম। তারপরেই শুরু হলো কাজ। কাকার মাথাটা কেমন একটু করতে লাগলো, আর প্রশ্ন করাতে সে সব সত্যি একে একে বলে দিল। সেদিন রাতে ছোট খোকা কিচ্ছু খায়নি দেখে সকাল সকাল গিন্নিমা ওকে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সে খাবে না। এদিকে তার সকালে একটা ওষুধ ছিল, তাই সবাই মিলে জোর করে তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই খাবে না আর রেগে গিয়ে জিনিসপত্র ছুটতে শুরু করে। এই পরিস্থিতি সামাল দেবার জন্যই সেই বউটিকেও সকাল সকাল আসতে বলা হয় ফোন করে। যখন বউ দরজার কাছে আসে, সেই ঘর থেকে ছুটে আসে একটা পিতলের মোমদানি, আর সেই মোমদানিটি সজোরে গিয়ে লাগে সেই বউটির মাথায়, আর সে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে, পাথরের মেঝেতে উল্টে পড়ে যায়। সে আর আমি গিয়ে দেখি গোটা মেঝে রক্তই ভেসে যাচ্ছে, তার কোনো সাড়া শব্দ নেই। গিন্নিমা ছোট খোকাকে সেদিন সকালেই তার মামার বাড়িতে জোর করে পাঠিয়ে দেয়। জানো তো মা, ওই বউটি ওকে মায়ের মতোই ভালোবাসতো। শুনেছি বউটির একটি মেয়েও আছে, তবে তারপরেও তার সেই ছোট্ট কোলের সন্তানকে রেখে ছোট খোকার জন্য ছুটে এসেছিল সেদিন। তবে ওই দিনই যে ওর শেষ দিন ছিল, আর ছোটবাবুর হাতে যে ওর মৃত্যুটা লেখা ছিল, সেটা কখনোই কেউ কল্পনাও করতে পারেনি। যেহেতু ছোট কর্তা অনেক ছোট, কিছুই বুঝতে পারেনি, তাই সব কিছু ধামাচাপা দেবার জন্য ওকে নিয়ে সেই বাগানেই মাটি চাপা দিয়ে দিল। আচ্ছা, ওনার বাড়ি থেকে কেউ খোঁজ করতে আসেনি? হ্যাঁ, এসেছিল। সন্ধে নাগাদ এসেছিল ওর পাশের বাড়ি থেকে খবর নিতে, কিন্তু আমাকে দিয়ে মিথ্যে বলানো হলো যে বউটা এই বাড়িতে কাজেই সেদিন আসেনি। সেদিনের পর থেকে ছোটবাবু কেমন চুপ হয়ে গেল, একদম চুপচাপ। আসলে সেও সেই সময় অনেক ছোট, তাই কিছুই সে বুঝতে পারেনি। এখন সে তার মামার বাড়িতেই থাকে। গিন্নিমা আজও কাঁদে তার ছেলের জন্য। সে আর কোনো দিন এই বাড়িতে ফেরেনি। তাকে দেখতে ইচ্ছে করলে গিন্নিমা নিজে গিয়ে দেখে আসে। আমার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমাকে একবার সেই বাগানে নিয়ে যাবে বিশু কাকা, যেখানে তাকে মাটি চাপা দেওয়া হয়েছিল? তুমি সেখানে গিয়ে কি করবে মা? চলো না গো, একবার টেনিয়ে চলো আমাকে সেখানে। আমি বিশু কাকার সঙ্গে গেলাম মায়ের সমাধির কাছে। সেখানে জড়িয়ে ধরে দীর্ঘক্ষণ কাঁদতে থাকলাম। আমার মাকে খোঁজা আজ শেষ হলো। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আজকের গল্প থেকে আমরা এটাই শিখলাম, জীবনে যদি আমরা আমাদের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যেতে পারি, যত বাধাই আসুক না কেন আমরা আমাদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।